বিশ্বাসের উপর হামিদ ড্রাইভারকে 7,000 টাকা দেয়। ছাগল 5-6 হাজার টাকার মধ্যেই পাবে, বাকিটা গম আর ড্রাইভারের ভাড়া। কবিরাজ আমাদের অপেক্ষা করতে বলে ফ্রেশ হতে চলে যায়। ড্রাইভার এলেই হয়তো তিনি কাজ শুরু করবেন। আমি আর হামিদ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছিলাম। বহু প্রতীক্ষার পর ড্রাইভার আসে উঠানে। এই পুরো সময়টাতে কবিরাজ আমাদের সাথে ছিল না, যদিও আমরা ওনার কাস্টমার, কিন্তু আপাতত মেহমানের চেয়েও কম নয়। কিছুটা অস্বস্তিকর ভাব হচ্ছিল আমাদের। কিন্তু ড্রাইভারের গাড়ির শব্দ শুনে তিনি ঘরের ভেতর থেকে বাহিরে আসেন। তখন আমি ওনার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এতক্ষণ উনি কাজই করছিলেন। সারা দেহে ঘাম, আবার গায়ে কিছু রঙিন পাউডার, হাতে কয়েকটা কাগজের টুকরো সহ তিনি আমাদের সামনে এলেন। আমরা ওনার উপস্থিতিতে বসা থেকে উঠে দাঁড়াই। কবিরাজ আমাকে উদ্দেশ্য করে বলেন, রাফি ভাই, আমি আমার কাজ শুরু করে দিচ্ছি, কিন্তু এতে আমার সময় লাগবে। এমনিতেও মূল কাজ শুরু করতে হবে সন্ধ্যার পর। আপনারা চাইলে রাতে আমার বাড়ি থেকে যেতে পারেন, আর যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে আপনাদের হোটেলে তুলে দিব। কবিরাজকে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারিনি। আমার আগেই হামিদ বলে, আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই করুন, আমরা শুধু কাজটার সম্পূর্ণতা চাচ্ছি। কবিরাজ একগাল হেসে দিয়ে আবার বলেন, ঠিক আছে। এই বলে তিনি হাতে থাকা কাগজের টুকরাগুলা টেবিলে রাখে, যাতে কাগজ উড়ে না যায়, তাই সেটির উপর একটা আলাদা বই রেখে বাহিরে চলে যান। আমরা দেখতে চাচ্ছিলাম আসলে তিনি করছেনটা কি। ড্রাইভার উঠোনে ছাগল বেঁধে দেয়। কবিরাজ ছাগলের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, এরপর কোমর থেকে একটা সিঁদুরের পাত্র বের করে 1 চিমটি সিঁদুর নেয়। ছাগলটার পিঠে তিনি ওই সিঁদুর দিয়ে কিছু না লিখে দিলেন, যদিও আমি ভাষাটা সঠিক বুঝতে পারিনি। কবিরাজ ড্রাইভারকে বলে গমের প্যাকেটটা নেই, এরপর আবার চলে আসেন। আমরা দরজায় দাঁড়িয়ে এসব দেখছিলাম। কবিরাজ আবার আমাদের বলেন, সামনে 2 মিনিট হাঁটলে একটা মুসলিম হোটেল আছে, চা নাস্তা খেতে চাইলে খেয়ে আসতে পারেন, তাছাড়া ভাত পাবেন বাজারে। ড্রাইভারকে চা খাইয়ে বিদায় করে দিন, আমার পরিচিত গাড়ি আছে, কল করলেই ওনারা আসবে। কবিরাজের কথা মতো আমি আর হামিদ চায়ের দোকানে চলে যাই। সিগারেটও খাওয়া হয়নি অনেকক্ষণ। ড্রাইভারকে চা পানি খাইয়ে আবার বিদায় করে দিয়েছি। বাড়িতে ফোন দেওয়ার জন্য পকেট থেকে মোবাইল বের করলাম, কিন্তু নেটওয়ার্ক কোনোভাবেই পাইনি। এখানেও খারাপ লাগছে না, পাহাড়ের কিনারায় রাস্তা, রাস্তার পাশেই দোকান, সময় ভালোভাবেই কেটে যাবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার কবিরাজের বাড়ি আসি। তিনি তখন টেবিলের সামনে বসেছিলেন, সামনে ওই কাগজের টুকরো আর লাল কলম দিয়ে সেখানে কিছু লিখে যাচ্ছে। যতটুকু বুঝতে পারি কিছু অক্ষর আরবি ভাষায়। আমাদের উপস্থিতি দেখে কবিরাজ বললেন, চলেন বাজারে যাই, হাত ব্যথা হয়ে গেছে, বাকিটা এসে লিখবো। আমরাও আর না করিনি, ওনার সাথে বের হই। উনি গায়ে একটা শার্ট আর প্যান্ট পরে বের হয়েছেন। এই মুহূর্তে এসে আমরা ওনার একটা অলৌকিক কাজ দেখতে পাই। ওনার ঘরের পিছনে যে গোয়াল ঘরটা আছে, সেখান থেকে একটা গরু ছুটে দৌড় দেয়। আমাদের পাশ কেটে গরুটা রাস্তার দিকেই চলে যাবে। তখন কবিরাজ অন্য কোনো ভাষায় কি যেন পড়লেন, আর নিজের হাতে ফু দিয়ে নিজের মুখেই হাতটা মুছে দিলেন। সাথে সাথে দৌড়ে যাওয়া গরুটা হুট করে দাঁড়িয়ে যায়। মনে হলো কেউ জোর করে গরুটাকে থামিয়ে দিয়েছে। রাগান্বিত গরুটা আচমকা ঠান্ডা হয়ে গেল। এরপর নিজে থেকে আবার ধীর পায়ে হেঁটে সে গোয়ালঘরের দিকে চলে যাচ্ছে, যেন অদৃশ্য কিছু গরুটাকে গোয়ালঘরে নিয়ে গেল। কবিরাজ মুচকি হেসে আমাদের বললেন, কি হলো, আপনারা আসুন। আমি পুরো চমকে যাই। এই কবিরাজের ব্যাপারে শুনে যতটা বিশ্বাস জন্মেছিল, এখন তা দ্বিগুণ বেড়েছে। যাই হোক, আমি আর হামিদ উনার সাথে যেতে শুরু করি। রাস্তায় এসে কবিরাজ একটা অটো ড্রাইভারকে কল দেয়। মিনিট কয়েক বাদে অটো এলো। আমরা অটোতে উঠে বাজারের দিকে রওনা করি। যেহেতু বিকাল হয়ে গেছে প্রায়, তাই তিনি আমাদের একটা ভাতের হোটেলে নিয়ে যান। ভাত অর্ডার করে তিনিও আমাদের সাথে খেতে বসেন। মুরগির মাংস দিয়ে খেয়ে অনেকটা আরাম লাগছিল আমার। মনে হলো অনেকদিন পর পেট ভরে খেয়েছি। এতদিন অরুচি বা ক্ষুধা চলে যেত। পেটে ক্ষুধা থাকলেও বেশি খেতে পারতাম না। পুরো খালি পেটটা আজ যেন ভরাট করলাম। খাওয়া শেষে কবিরাজ আবার আমাকে বললেন, কি রাফি ভাই, পেট ভরেছে? এতদিন তো খেতে পারেননি ঠিক মতো, আজ নিশ্চয়ই পেট ভরে খেয়েছেন। কবিরাজের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। উনি কি আমার মনের কথা বললো, নাকি খাবার যাতে খেতে পারি সেটার জন্য কিছু করলো? মনে সংশয় রেখে আমি বললাম, হ্যাঁ, আজ পেট ভরেছে। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আমার কথায় তিনি মুচকি হেসে বললেন, অলরেডি আমি আপনাকে 4টা বান মেরেছি। সকাল থেকে আমি আপনার শরীর ঠিক করতেছি। বমি হওয়া বা বমির সাথে রক্ত আসা, চোখ থেকেও রক্ত পড়া, এই সবটাই সেই শয়তান করে। আপনার দেহকে রাত অব্দি ঠিক করার জন্য উল্টো বান মেরেছি। এতে শয়তান আপনার দেহে আলাদা শক্তি প্রয়োগ করতে পারবে না। সকালে আমি আপনার চেহারা দেখেই বুঝে যাই যে ওই শয়তান আপনার কি কি হাল করেছিল। বান মারার ফলে আপনার পেট খারাপ হবে একটু, এইটার জন্য একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিন। এখন চলুন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই বলে তিনি বসা থেকে উঠে বিল পরিশোধ করেন। হামিদ জোরাজোরি করে বিল দেওয়ার জন্য, কিন্তু তিনি বলেন, আপনারা আমার মেহমান, আমি আপনাদের দিয়ে বিল দেওয়ালে বেয়াদবি হবে। আর আমার কাজের টাকাটাও আমাকে এখন দিয়েন না, কাজ শেষ করে টাকা নিব। ততক্ষণ অবধি টাকা আপনার হেফাজতে রাখুন। কথার মাধুর্যতা আছে ওনার। আমি আর হামিদ যেন সমাধানের কলসি হাতে পেয়েছি। লোকটার কাজ আর ব্যবহার যথেষ্ট ভালো। হোটেল থেকে বেরিয়ে কবিরাজ কয়েকটা দোকানে গেল। কিছু আদা, দারচিনি সহ আরো কয়েকটা কাঁচা মাল নেই। প্রথমে ভেবেছিলাম এসব আমাদের কাজের জন্য নিচ্ছে, পরবর্তীতে বুঝলাম এসব ওনার ঘরের জন্য। বাজার থেকে আবার সেই অটো নিয়ে ওনার বাড়িতে যাই আমরা। আমার আজকের দিনটা অনেক ভালো লেগেছে। সারাদিন কোনো অশান্তি লাগেনি, সেই শয়তানের কোনো আক্রমণও নেই। পেট ভরে খাবার খেলাম,
মাথাটাও হালকা অনুভব হচ্ছে। মনে হলো অনেকদিন পর একটা দিন কাটাচ্ছি ভালোভাবে। বাসায় আসার পর দেখি উঠোনে কয়েকটা লাইট জ্বলছে, সম্ভবত ওনার গিন্নির কাজ। দিনে এসব লাইট আমরা দেখিনি। কবিরাজ বাড়িতে প্রবেশ করার পর বলল, উঠোনে বসুন, আমি রেডি হয়ে আসতেছি। উনি চলে গেলেন ঘরে। উঠোনের কর্নারে একটা বড় কাটা গাছ পড়ে আছে। আমি আর হামিদ সেটার উপরে গিয়ে বসি। কিছুক্ষণ পর কবিরাজ ধুতি আর গলায় একটা দড়ি ঝুলিয়ে বের হলেন। গলার ওটাকে তাদের ধর্মে ভিন্ন নাম বলে, হয়তো আমার অজানা, তাই দড়ি হিসাবে বোঝাচ্ছি। কবিরাজ উঠানের কর্নারে এসে দাঁড়াই। ওনার গিন্নি আর অটো ড্রাইভার কিছু জিনিসপত্র নিয়ে আসে। ড্রাইভার উঠানে গর্ত করে একটা। কবিরাজ সেই গর্তের চারপাশে কি কি যেন করে যাচ্ছে, মানে সাজাচ্ছে কিছু একটা। পুরো সাজ কমপ্লিট করার পর কবিরাজ আমাকে ডাক দেন। আমি আসার পর তিনি আমাকে গোসল করে আসতে বললেন। গোসল করার জন্য একটা লুঙ্গি দেয়। আমি গোসলটা সেরে ফেলি। হামিদ আমার পাশেই দাঁড়ানো। গল্প করতে করতে আমি গোসল শেষ করি। এরপর কবিরাজের কাছে আসি। কবিরাজও সেই কাগজগুলোতে লেখা কমপ্লিট করে নেয়। এরপর গর্ত করা স্থানে কিছু ঢেলে আগুন ধরাই। আমাকে বসতে বলে সেটির সামনে। মাটির মধ্যেই আমি বসি। হামিদ দূরে সেই গাছের উপর বসে আছে। কবিরাজ চোখ বন্ধ করে কি কি যেন পড়তে শুরু করে দিলেন। আমি খেয়াল করি কবিরাজ যত মন্ত্র উচ্চারণ করে তত আমার শরীরটা টান টান অনুভব করছিলাম, যেন আমার চামড়া শুকিয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে কেমন হালকা হতে থাকি। কবিরাজ অনেকক্ষণ মন্ত্র বলি বা আয়াত বলি উচ্চারণ করে আগুনের মধ্যে একটা কাগজ ফেলে দেয়। বিশ্বাস করেন আর না করেন, যখন তিনি আগুনে কাগজের টুকরাগুলা ফেলে দেয় তখন আমার সারা গায়ে একটা গরম তাপ লাগতে শুরু করে। মনে হচ্ছিল কাগজটা নয়, আগুনে আমার গা পুড়ছে। যন্ত্রণায় আমি একটু নড়তেই আমার পাশে বেঁধে রাখা ছাগলটাও নড়ে উঠেছে। যন্ত্রণায় আমি ছটফট করছি, আমার সাথে ওই ছাগলটাও ছটফট করতে শুরু করে। এর মধ্যেই কবিরাজ আরেকটা টুকরো আগুনে ফেলে দেয়। আমার শরীর যেন এইবার জ্বলেই গেল। আমি যন্ত্রণায় কান্না করে দেওয়ার উপক্রম চলে আসে। এরপর আর আমার কিছু মনে নেই। সকালবেলা আমার ঘুম ভাঙে। আমি নিজেকে আবিষ্কার করি একটা অচেনা রুমে। দেখতে হোটেলের রুমের মতো লাগছে। হামিদকে ডাক দিতেই হামিদ ওয়াশরুম থেকে বলে, আসতেছি, ওয়েট। তখনই রুমের দরজায় কেউ ধাক্কা দেয়। আমি উঠতেই যাচ্ছিলাম, কিন্তু মাথার ব্যথায় উঠতে পারছিলাম না। হামিদও ওয়াশরুমে আছে। আমি ওঠার চেষ্টা করতে করতে হামিদ বের হয় ওয়াশরুম থেকে। এরপর সে নিজে গিয়েই দরজা খোলে আর দেখতে পাই কবিরাজ দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখি কবিরাজের চেহারায় ক্ষত আছে, যেন তার চেহারায় কেউ গুরুতর আঘাত করেছে। ওনার হাতে সেই অভিশপ্ত বই। কবিরাজ বইটা হামিদের হাতে দিয়ে বলে, তোমাদের বই তোমরা রাখো, আমার দ্বারা এই বই নষ্ট করা সম্ভব নয়। কবিরাজের মুখে কথাটা শুনে আমার বুকের ভেতরে একটা শূন্যতা অনুভব করি। আমি কি বাঁচতে বাঁচতে হেরে গেলাম? এদিকে কবিরাজ বইটা হামিদের হাতে দিয়ে চলে যায়। হামিদ দরজা আটকে আমার কাছে আসে। আমি হামিদকে জিজ্ঞেস করি, রাতে কি হয়েছিল? হামিদ আমতা আমতা করে বলতে শুরু করে রাতের সব। শুনে আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি চলবে? গল্পে টুইস্ট কিন্তু এখনো বাকি আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 14 নম্বর পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। এবং আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে, গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে সেটি কমেন্ট করে জানান। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিবেন। তো প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।